ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্ট পার্ট 3 নিয়ে। এর মধ্যেও রয়েছে তোমাদের জন্য 10টি বাছাই করা কোশ্চেন অ্যান্সারের সম্ভার, যা বিগত বছরে বিভিন্ন সময় চলে এসেছে এবং পরবর্তী পরীক্ষাগুলোর ক্ষেত্রেও যা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই চলো দেখে নেওয়া যাক আজকের বেশ 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। Question number 1. What is the full form of MLA in the Indian Constitution? Option A, Member of Legislative Assembly. Option B, Master of Legislative Assembly. Option C, Member of Left Assembly. Option D, Master of Left Assembly. এর অ্যান্সার হবে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অর্থাৎ এখানে আমরা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে থাকি এমএলএকে এই কারণে যে আমরা জানি যে রাজ্যের শাসন ব্যবস্থার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায়। সেক্ষেত্রে এর মধ্যে একটি হচ্ছে বিধান পরিষদ, একটি হচ্ছে বিধানসভা। যেমন আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি আমরা বলি, আমাদের পশ্চিমবঙ্গে কোনো বিধান পরিষদ নেই, রয়েছে বিধানসভা। তাই বিধানসভার যারা সদস্যগণ, যাদেরকে আমরা নিজেরা ভোট দিয়ে নির্বাচিত করি, তাদেরকে আমরা এমএলএ অর্থাৎ মিনিস্টার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে থাকি। আর যদি দেখা যায় কোনো রাজ্যের ক্ষেত্রে বিধান পরিষদ রয়েছে, তো সেক্ষেত্রে তাদেরকে আমরা মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল বলে অভিহিত করে থাকি। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর বিকামিং আ গভর্নর অফ স্টেট ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতে যে কোনো রাজ্যের ক্ষেত্রে গভর্নর হওয়ার জন্য কত বছর বয়স হওয়া দরকার, অর্থাৎ ন্যূনতম বয়স কত হতে হবে? চলো দেখে নিই পরের অ্যান্সার কী বলেছে। অ্যান্সার হচ্ছে অপশন ডি, মিনিমাম এজ টু বিকাম গভর্নর অফ স্টেট ইজ 35 years. Other eligibility criteria of governor includes Indian citizen. He or she must not hold any other office of profit. Governor do not need to be member of any house of state. অর্থাৎ এখানে বলা হয়েছে গভর্নরকে অবশ্যই 35 বছর বয়স্ক হতে হবে, তাকে ভারতীয় নাগরিক হতে হবে, সেই সঙ্গে তিনি যখন গভর্নর পদে অর্থাৎ রাজ্যপাল পদে আসীন থাকবে, তিনি কোনো রকম কোনো প্রফিট কোনো অফিসকে লাভজনক ক্ষেত্রে তিনি অধিষ্ঠিত থাকতে পারবেন না, এবং সেই সঙ্গে গভর্নর কোনো হাউসেরই সদস্য থাকতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, দ্য রিপোর্ট অফ বিজয় কেলকার কমিটি রিলেটস টু, আমাদের জানতে চেয়েছে যে বিজয় কেলকার কমিটি কিসের সাথে সম্পর্কিত। অপশন এ ট্রেড রিফর্মস, অপশন বি সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশন, অপশন সি ডিসইনভেস্টমেন্ট ইন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, অপশন ডি ট্যাক্স রিফর্মস। অ্যান্সার হচ্ছে অপশন ডি। ইন 2002 বিজয় কেলকার কমিটি রিপ্রেজেন্টেড রিপোর্ট অন ট্যাক্স রিফর্মস। ট্যাক্স রিফর্মস নিয়ে বিজয় কেলকার কমিটি কিন্তু সামনে এসেছিল। Some other committees which are concentrated on tax reforms include Hellis Committee and Shom panel in 2012. বিজয় কেলকার কমিটি ট্যাক্স রিফর্মস নিয়ে আলোচনা করলেও এছাড়াও যে আরও দুটো কমিটির আমরা এখানে উল্লেখ পাচ্ছি যারা ট্যাক্স রিফর্মসের সাথে জড়িত, তার মধ্যে একটি হেলিস কমিটি আর একটা রয়েছে সোম প্যানেল কমিটি, যেটি 2012 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ানস ব্যালেন্স অফ পেমেন্টস ক্যান বি কারেক্টেড থ্রু ডিভলিউশন অফ কারেন্সি, ভিগোরিয়াস এক্সপোর্ট প্রমোশন, ইম্পোর্ট সাবস্টিটিউশন অর অল অফ দ্য অ্যাভাব। আমাদের কাছে জানতে চেয়েছে ব্যালেন্স অফ পেমেন্ট কি। ব্যালেন্স অফ পেমেন্ট প্রথমে জানা দরকার আমাদের এই বিষয়টা সম্পর্কে। ব্যালেন্স অফ পেমেন্ট বলতে সেই সমস্ত ব্যালেন্স অফ পেমেন্টকে বোঝানো হয় যেখানে যার মাধ্যমে আমরা জানতে পারি যে একটি দেশ এবং পরবর্তী আরেকটি ওয়ার্ল্ডের দেশ, যারা দুজনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এবং এই ব্যবসায়িক সম্পর্ক স্থাপন হওয়ার ফলে যদি এখানে আমরা উদাহরণ হিসেবে আমরা আমাদের দেশের কথা বলি, ইন্ডিয়া সারা বছরে বাইরের যদি কোনো একটি দেশের সাথে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কতটা লাভ বা কতটা ক্ষতি অর্জন করেছে, সেই বিষয়টাকে বোঝার জন্যই ব্যালেন্স অফ পেমেন্ট মেথডকে ব্যবহার করা হয়ে থাকে। তো সেই কারণে আমাদের এখানে ভারতের নিরিখে ব্যালেন্স অফ পেমেন্টে এর কোন অপশানটা সঠিক সেটা এখানে জানতে চেয়েছে। চলো দেখে নেওয়া যাক কোন অ্যান্সারটা এখানে সঠিক এই অপশানগুলোর মধ্যে থেকে। অপশন ডি, ব্যালেন্স অফ পেমেন্টস ইমব্যালেন্স ক্যান বি কারেক্ট থ্রু ফলোয়িং মেথডস: এক্সপোর্ট প্রমোশন, import substitution or restriction, reducing inflations, exchange control by rationing foreign exchange and devaluation of domestic currency। অর্থাৎ ভারতে যে ব্যালেন্স অফ পেমেন্টসের যে বিষয়গুলো, সেই ব্যালেন্স অফ পেমেন্টস এই যে বিষয়গুলো এখানে বলা হয়েছে এর উপর ভিত্তি করেই কিন্তু চলে থাকে।
পরের প্রশ্ন, ডিভ্যালুয়েশন মেক্স ইম্পোর্ট কম্পিটিটিভ, ইনএলাস্টিক, চিপার অর ডিয়ারার। অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ডিভ্যালুয়েশন মেক্স ইম্পোর্টস মোর এক্সপেন্সিভ, হেন্স ডিসকারেজিং ইম্পোর্টস। ডিভ্যালুয়েশনের ফলে কি হয়, ইম্পোর্ট অর্থাৎ রপ্তানি অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। পরের কোশ্চেন, দ্য গ্রোথ রেট অফ পপুলেশন মিন্স ডিফারেন্স বিটুইন দ্য গ্রোথ অফ মেল অ্যান্ড ফিমেল। অপশান বি, ডিফারেন্স বিটুইন দ্য পপুলেশন অফ আরবান অ্যান্ড রুরাল এরিয়াস। অপশান সি, নাম্বার অফ বার্থস পার 1000 পার্সন। অপশান ডি, ডিফারেন্স বিটুইন বার্থ রেট অ্যান্ড ডেথ রেট। আমাদের এখানে জানতে চেয়েছে যে পপুলেশন, যে জনসংখ্যা, এই গ্রোথ রেট অনুযায়ী এই জনসংখ্যা বা পপুলেশনের অর্থটা ঠিক কী। চলো দেখে নেওয়া যাক এর কারেক্ট অ্যান্সার। এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি। পপুলেশন ক্যান বি সেড টু বি গ্রোয়িং হোয়েন নো অফ ইন্ডিভিজুয়ালস ইনক্রিজ ইন ইট। It can be best calculated by calculating difference between birth rate and death rate. যখন চিকিৎসা ব্যবস্থা অনুন্নত ছিল তখন মানুষের মৃত্যুহার অনেক বেশি ছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়েছে, তাই আমরা যদি মানুষের বার্থ রেট এবং ডেথ রেট দুটোকে যদি আমরা ট্যালি করে দেখি, তাইলেই আমরা বুঝতে পারবো যে পপুলেশন বাড়ার ক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু অনেক পরিমাণে কাজ করছে। পরের কোশ্চেন, দ্য খিলজি সুলতানস অফ দিল্লিস ওয়্যার মঙ্গলস, তুর্কিস, আফগানস অর আ জাট ট্রাইব। এখানে জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে যে খিলজি সুলতানসরা আদতে কোন বংশভূত, মঙ্গল, তুর্কি, আফগানস না আর জাট ট্রাইব। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। দ্য খিলজি ডাইনাস্টি ওয়াজ ফাউন্ডেড বাই জালালউদ্দিন খিলজি। দ্য খিলজি ডাইনাস্টি ওয়াজ সেকেন্ড টু রুল দিল্লি সুলতানেট। খিলজি ডাইনাস্টি ওয়াজ দ্য মুসলিম ডাইনাস্টি অফ তুর্কি। সুতরাং খিলজিরা আদতে কোথাকার না, ঠিক এরা হলো আদতে তুর্কি। এবং এই খিলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে, জালালউদ্দিন খিলজি। এবং খিলজি ডাইনাস্টি এই হচ্ছে দ্বিতীয় মানে শাসন ব্যবস্থা, যেটা দিল্লি সুলতান ব্যবস্থার পরে দ্বিতীয় শাসন ব্যবস্থা হচ্ছে এই খিলজিদের শাসন ব্যবস্থা। পরবর্তী কোশ্চেন, ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্দাস ভ্যালি সাইটস ইজ ইন পাকিস্তান, লোথাল, কালিবঙ্গান, আলমগীরপুর অর হরপ্পা। আমাদের কাছে জানতে চেয়েছে যে এই কোনগুলোর মধ্যে পাকিস্তানে পাওয়া ইন্দাস ভ্যালির নিদর্শন কোনটা। চলো দেখে নেওয়া যাক রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি। লোথাল হচ্ছে গুজরাট, কালিবঙ্গান হচ্ছে রাজস্থান, আলমগীর হচ্ছে উত্তরপ্রদেশ আর হরপ্পা হচ্ছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানে কিসের নিদর্শন পাওয়া গিয়েছে, হরপ্পার। এছাড়া লোথাল হচ্ছে আমাদের গুজরাটে, কালিবঙ্গানের অঞ্চল হচ্ছে আমাদের বর্তমান রাজস্থান এবং আলমগীরপুর হচ্ছে উত্তরপ্রদেশে। পরবর্তী কোশ্চেন, দ্য হারাপ্পানস ওয়্যার দ্য আর্লিয়েস্ট পিপল টু প্রডিউস সিলস, ব্রোঞ্জ ইমপ্লিমেন্টস, কটন আর বার্লি। আমাদের কাছে এখানে জানতে চাওয়া হচ্ছে হরপ্পার লোকেরা, সেই তদানীন্তন মানুষেরা কী ধরনের জিনিসপত্র প্রডিউস করতে শিখেছিল। অ্যান্সার হচ্ছে সি। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কনসিডার দ্য বার্থ প্লেস অফ কটন। অর্থাৎ তুলোর বার্থ প্লেস হিসেবে কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় কিন্তু হরপ্পাকেই বলা হচ্ছে এখানে। দ্য হরপ্পানস ওয়্যার দ্য ফার্স্ট প্রডিউস অ্যান্ড স্পিন কটন। ইয়ার্নস অফ স্পিন কটন ওয়্যার এক্সভ্যাগেটেড অ্যাট মহেঞ্জোদারো। পরবর্তী কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং নেইবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ওপিয়াম ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে নিচে যে দেশগুলির কথা বলা হয়েছে, যে চারটি দেশ পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা বা মালদ্বীপস, এই দেশগুলির মধ্যে সবথেকে ওপিয়াম প্রডিউস করতে পারে কোন দেশ। চলো দেখে নেওয়া যাক। অ্যান্সার হচ্ছে অপশান বি। আফগানিস্তান হচ্ছে লার্জেস্ট ওপিয়াম প্রডিউসার অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইজ পার্ট অফ গোল্ডেন ক্রিসেন্ট হুইচ ইনক্লুডস পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান বোথ। তাহলে দেখতেই পেলে
তোমাদের জন্য নিয়ে আসা বেস্ট 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তোমরা এর থেকে উপকৃত হয়, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু করতেই হবে। চলো আজকের জন্য এইটুকুই। সবাই খুব ভালো থেকো। টাটা।